Welcome students, welcome to English Edition channel. Today we are going to discuss a very important poem, The Second Coming, written by W.B. Yeats. Class 11 এর নিউ সিলেবাসে দ্য সেকেন্ড কামিং পোয়েমটা ইনক্লুড করা হয়েছে এবং তোমরা জানো যে W.B. Yeats এর দ্য সেকেন্ড কামিং is a very important poem and also এটাও আমাদের মনে রাখতে হবে যে এটা যথেষ্ট একটা কমপ্লিকেটিভ, একটা কমপ্লেক্স, একটা জটিল কবিতা। আমরা সেই কবিতাটা এখানে আলোচনা করতে চলেছি এবং আশা করছি যে আমাদের যে আমি যে অ্যানালিসিসটা এখানে করব, আমি এখানে যে আলোচনা করব এই ক্লাসটাতে, সেটা তোমাদের যথেষ্ট উপকারে আসবে এবং তোমরা এর দ্বারা দারুণ উপকৃত হবে। আশা করব যে তোমরা এই ক্লাসটা থেকে কমপ্লিট অ্যানালিসিসটা ভালোভাবে শিখে নেবে এবং এমসিকিউর জন্য কমপ্লিট প্রিপারেশন নেবে এবং এমসিকিউ কোয়েশ্চেনের জন্য এই আলোচনাটা সবথেকে বেশি তোমাদের জন্য উপকারী হবে। এবং আমি এই ক্ষেত্রে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই অ্যানালিসিসটার পরে আর তোমাদের অন্য কোনো অ্যানালিসিস দেখার প্রয়োজন হবে না। সো লেটস স্টার্ট দ্য ক্লাস। প্রথমেই বলি ক্লাসটা আমরা শুরু করব দ্য সেকেন্ড কামিং W.B. Yeats। এই ক্লাসটাতে আমরা কি আলোচনা করব সেই বিষয়ে একটা ধারণা আমরা এই ক্লাসের শুরুতেই দেব। যেমন প্রথমে হোয়াট উইল উই ডিসকাস ইন দিস ক্লাস, যেটা আমি বলতে যাচ্ছি সেটা হলো যে সাম ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যাবাউট দ্য পোয়েম অ্যান্ড পোয়েট, অর্থাৎ কবি এবং কবিতা সম্পর্কে একটা কতগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন যেগুলো এমসিকিউর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, সেগুলো আমরা এখানে দেব। সেকেন্ড সেটা হচ্ছে লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং অ্যান্ড অ্যানালিসিস। তারপরে অর্থাৎ ইম্পর্টেন্ট ইনফরমেশনস গুলোর পরে আমরা এই কবিতার লাইন বাই লাইন এবং ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং দেখব এবং অ্যানালিসিস করব, আলোচনা করব, বিশ্লেষণ করব, প্রত্যেকটা জায়গা খুঁটিনাটি দেখে নেব। খুঁটিনাটি অর্থ দেখার পরে আমরা কতগুলো ইম্পর্টেন্ট বিষয় সম্পর্কে আলোচনা করব এই কবিতার। সেটা হলো যে স্ট্রাকচার, অর্থাৎ এই কবিতার কি স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে, গঠনগত দিক থেকে কবিতার অ্যানালাইজ করব। ফরমেশন, অর্থাৎ এর মধ্যে কি ফর্ম ব্যবহার করা হয়েছে, কি স্টাইল ব্যবহার করা হয়েছে, কি মিটার ব্যবহার করা হয়েছে, কি রাইম স্কিম ব্যবহার করা হয়েছে। পোয়েটিক ডিভাইস মানে রেটোরিক, অর্থাৎ অলংকারের কি ব্যবহার করা রয়েছে সেটাও আলোচনা করব এবং তারপর যেটা আলোচনা করব সেটা হচ্ছে সিম্বলস, অর্থাৎ বিভিন্ন যে অর্থবহ যে ওয়ার্ডগুলো সেগুলো কি অর্থ প্রদান করে বা কি সিম্বলাইজ করে, কি প্রতীকী অর্থ প্রকাশ করে, সেটা আমরা এই ভিডিওতে বা এই ক্লাসটাতে দেখাবো। নেক্সট আমরা নোটেবল ইমাজারি, বিভিন্ন যে ওয়ার্ড বা ফ্রেজের মাধ্যমে যে ইমেজেস গুলো দেখানো হয়েছে সেগুলো দেখব এবং ফাইনালি এই কবিতাটা ডিসকাশনটা শেষ করব থিমস আলোচনা করার মাধ্যমে, অর্থাৎ হোয়াট আর দ্য থিমস দ্যাট দ্য পোয়েট W.B. Yeats হ্যাজ গিভেন অ্যাটেনশন টু। সো W.B. Yeats কোন থিমস গুলোকে বেশি গুরুত্ব দিয়েছেন এই কবিতার, বা কোন থিমের উপর এই কবিতাটা লিখেছেন, সেগুলো সংক্ষেপে আলোচনা করে দেব। এই সমস্ত বিষয়গুলো আলোচনা করলে আমাদের সেকেন্ড কামিং রিটেন বাই W.B. Yeats এর যে আলোচনা, এর যে বিশ্লেষণ, এর যে মিনিং, কমপ্লিট একটা প্রিপারেশন তোমরা করতে পারবে। সুতরাং আমরা প্রথম যে বিষয়টাতে যাব সেটা হচ্ছে সাম ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যাবাউট দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট। দ্য সেকেন্ড কামিং পড়ার আগে, এই পুরো কবিতাটা পড়ার আগে আমাদের কিছু ইনফরমেশন জেনে নিতে হবে, কিছু তথ্য জেনে নিতে হবে, যে তথ্যগুলো এমসিকিউ বা যে কোনো ধরনের কোশ্চেনের উত্তর করার জন্যে খুবই ইম্পর্টেন্ট। কি সেই তথ্য সেগুলো একবার দেখে নিই। দ্য সেকেন্ড কামিং ইজ এ পোয়েম। সেকেন্ড কামিং হলো একটা কবিতা written by Irish poet W.B. Yeats in 1919। অর্থাৎ প্রথমেই বলে রাখি W.B. Yeats হলেন একজন আয়ারল্যান্ডের একজন কবি। আয়ারল্যান্ডের কবি ছিলেন W.B. Yeats
এবং আইরিশ কবি যার জন্য বলা হচ্ছে, আয়ারল্যান্ডের যিনি অধিবাসী বা আয়ারল্যান্ডের যিনি নাগরিক তাকে আইরিশ বলা হয়। এই আইরিশ পোয়েট ডব্লিউ.বি. ইয়েটস 1919 সালে সেকেন্ড কামিং কবিতাটি প্রথম লিখেছিলেন। 1919 সালে লেখার পরেই ইট ওয়াজ ফার্স্ট প্রিন্টেড ইন দ্য ডায়াল। ফার্স্ট প্রিন্টেড ডায়াল, এটা একটা আমেরিকান নিউজ প্যাম্পলেট আমরা বলতে পারি, অর্থাৎ আমেরিকান একটা পত্রিকা, যে পত্রিকাতে যার নাম হচ্ছে দ্য ডায়াল, এখানে 1920-তে 1920 সালে এটা প্রথম পাবলিশড হয়েছিল এই সেকেন্ড কামিং। অ্যান্ড ইট ওয়াজ ইনক্লুডেড ইন 1921, 1921 সালে এটা যুক্ত করা হয়। এই কবিতাটাকে যুক্ত হয় তার কালেকশন অফ দ্য ভার্সেস, আরও তার কতকগুলো কবিতার একটা কালেকশন যেটার নাম হলো মাইকেল রবার্টেস অ্যান্ড ড্যান্সার। এই অ্যান্থোলজিতেও এই কবিতাটা পাবলিশড হয়েছিল 1921 সালে। যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কবিতাটা লেখা হচ্ছে 1919 সালে। ব্যাকগ্রাউন্ড হিসাবে আমরা দেখব যে 1919 সালে একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য হোল ওয়ার্ল্ড ইজ very dangerous because in 1918 just the first world war, প্রথম বিশ্বযুদ্ধ সবেমাত্র শেষ হয়েছে। সেই প্রেক্ষাপটে এই কবিতাটা লেখা এবং এই কবিতার যে মূল কেন্দ্রবিন্দু সেটা কতকগুলো পার্টিকুলার ইনসিডেন্ট, যে ইনসিডেন্টগুলো ডব্লিউ.বি. ইয়েটসকে যথেষ্ট নাড়া দিয়েছিল। কি কি সেই ইনসিডেন্টস? আমি প্রথমত যেটা বললাম 1914-এ প্রথম বিশ্বযুদ্ধ, তার যে প্রভাব। 1919-এ কবি এই কবিতাটা লিখছেন যখন ইস্টার রাইজিং হয়ে গেছে 1916-1916-এ। এখন আমাকে জানতে হবে ইস্টার রাইজিং কি। ইস্টার রাইজিং হচ্ছে যে আয়ারল্যান্ডের জন্য, মানে আয়ারল্যান্ডের স্বাধীনতার জন্য যখন ইস্টার রাইজিং হলো আয়ারল্যান্ডের একটা স্বাধীনতার লড়াইয়ের সময় 1916-এ ব্রিটিশের বিরুদ্ধে, ব্রিটিশ গভর্নমেন্টের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কিছু প্যাট্রিয়টস, দেশপ্রেমিক, তারা বিদ্রোহ করেছিলেন, আইরিশ মুভমেন্ট কন্টিনিউ করেছিলেন এবং এখানে 429 জন সিভিলিয়ানস মারা যান। এবং এই 429 জন সিভিলিয়ানস যে মারা যান সেই ঘটনাটাকে ইস্টার রাইজিং বলা হয় এবং 1916-এ এই ঘটনাটা ঘটেছে। অর্থাৎ 1914-এ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, যেটা 1918-এ শেষ হচ্ছে, 1916-এ হচ্ছে ইস্টার রাইজিং এবং আইরিশ ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স ইন জানুয়ারি 1919, 1919-এ আইরিশ আয়ারল্যান্ডের যে ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার যুদ্ধ, এই বিষয়টাও এই সময়ে ঘটেছিল। সুতরাং এই পরিপ্রেক্ষিতে যেখানে পলিটিক্যাল কন্ডিশন অফ দ্য হোল ওয়ার্ল্ড ইজ অ্যাট স্টেক, একটা প্রবলেমের মধ্যে, ইজ ইন প্রবলেম, সম্পূর্ণ সমস্যাজনিত একটা যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটা ডব্লিউ.বি. ইয়েটসকে যথেষ্ট প্রভাবিত করেছিল এবং তিনি এই কবিতাটা লিখেছিলেন। এবং এই কবিতাটা একটা অ্যালিগোরিক্যাল পোয়েম। কেন অ্যালিগোরিক্যাল পোয়েম, কি কি সিম্বলিক্যাল এলিমেন্টস রয়েছে, সব আমরা আলোচনা করব। এরপরে যেটা দেখি, the poem is also connected to the 1918 to 1919 flu pandemic. একটা ফ্লু প্যান্ডেমিক হয়েছিল। প্যান্ডেমিক মানে হচ্ছে একটা মহামারী। 1918 থেকে 1919 সালের মধ্যে একটা ফ্লু, একটা প্যান্ডেমিক, একটা মহামারী হয়েছিল। সেই মহামারীর অবস্থাটাও কিন্তু এই কবিতার মাধ্যমে রিফ্লেকশন ঘটেছে। এবং লাস্ট পয়েন্ট যেটা আমরা দেখতে পাচ্ছি, দ্য সেকেন্ড কামিং ইজ এ ফেমাস মডার্নিস্ট পোয়েম। সেকেন্ড কামিং হচ্ছে একটি মডার্নিস্ট পোয়েম। মডার্নিস্ট পোয়েম বলতে বোঝায় যেটা একটা আধুনিক কবিতা, আধুনিক কবিতাগুলোর মধ্যে অন্যতম। সুতরাং এই ইনফরমেশনসগুলো আমাদের জানা প্রয়োজন। এই ইনফরমেশনসগুলো আমার এমসিকিউর জন্য, বোথ এমসিকিউ এবং লং কোয়েশ্চেন, যে কোনো ধরনের প্রশ্নের উত্তর যখন আমরা সেকেন্ড কামিং থেকে করব তখন তোমাদের এগুলো যথেষ্ট কাজে লাগবে। আমরা আশা করছি যে এই ইনফরমেশনসগুলো থেকে তোমরা পরবর্তীকালে কোয়েশ্চেন আনসার করতে পারবে এবং ডোন্ট মিস দিস পার্ট, এই পার্টটা কখনো মিস করবে না। এরপরের যে বিষয়, সেই বিষয়ে চলে যাব। সেই বিষয়টা কি না, লাইন বাই লাইন অ্যানালিসিস, লাইন বাই লাইন মিনিং, ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং, এই বিষয়টাতে। স্টেঞ্জা 1, ফার্স্ট আমরা এসছি স্টেঞ্জা 1, স্টেঞ্জা 1 দ্য সেকেন্ড কামিং। কিন্তু আমার এই স্টেঞ্জা 1 এর আসার আগে আমাকে প্রথমত যে বিষয়টা সম্পর্কে জানা দরকার সেটা হচ্ছে কবিতার টাইটেল।
কবিতার টাইটেলে কি বলা হয়েছে? কবিতার টাইটেলে বলা হয়েছে দ্য সেকেন্ড কামিং। এই যে টাইটেলটা, এই টাইটেলটার যথেষ্ট অর্থবহ। কেন? সেকেন্ড কামিং হচ্ছে একটা বিবলিক্যাল ফ্রেজ, একটা বাইবেলের ফ্রেজ। কেন? কারণ এখানে অ্যাকর্ডিং টু দ্য ওল্ড টেস্টামেন্ট অনুযায়ী যখন পৃথিবীটা আরো যথেষ্ট ক্যাওস্টিক হয়ে যাবে, অর্থাৎ যথেষ্ট ডেঞ্জারাস, ভয়ঙ্কর, ফ্রাইটফুল হয়ে যাবে, chaotic কন্ডিশন তৈরি হয়ে যাবে, দ্য সিচুয়েশনস উইল বি লাইক অ্যান অ্যাপোক্যালিপসের মতো হয়ে যাবে, দেন জেসাস খ্রিস্ট উইল কাম এগেন। জেসাস খ্রিস্ট আবার আসবেন। জেসাস খ্রিস্ট আজ থেকে 2000 বছর আগে তিনি হেভেনে চলে গেছেন। তিনি এই পৃথিবীতে এসেছিলেন ভালোবাসা, মেসেজ অফ লাভ, এবং যার জন্য তাকে বলা হয় যে দ্য মেসেঞ্জার, মানে প্রিন্স অফ পিস, শান্তির যে রাজপুত্র। অ্যাকর্ডিং টু ওল্ড টেস্টামেন্ট জেসাস খ্রিস্ট উইল কাম এগেইন, অ্যান্ড যখন তিনি সেই আসবেন সেই সিচুয়েশনটাকে বা সেই টাইমটাকে বলা হয় সেকেন্ড কামিং, সেটাকেই বলা হয়েছে সেকেন্ড কামিং। কিন্তু এখানে WB এর সেকেন্ড কামিংকে বিবলিক্যাল ফিগারে, মানে খ্রিশ্চানিটির দিক থেকে ব্যাখ্যা করেননি, এবং এইখানটাই কবিতাটার মহত্ব, এইখানটাই কবিতাটার বিশেষ গুরুত্ব। কিভাবে WB এর সেকেন্ড কামিংকে অ্যালিগোরিক্যাল ওয়েতে প্রেজেন্ট করলেন, যে কন্টেম্পোরারি সিনারিওটাকে, গতানুগতিক যে পরিস্থিতিটাকে ব্যাখ্যা করার জন্য তিনি কিভাবে সেকেন্ড কামিং টার্মটাকে ব্যবহার করলেন, সেটাই আমরা কবিতাটা পড়ার মাধ্যমে বুঝবো। এবং কবিতাটা যত পড়বো, লাইন বাই লাইন বুঝবো, যত সিম্বলগুলো দেখবো, তত বুঝতে পারবো হ্যাঁ কবিতাটাতে যত সেকেন্ড কামিং এর যে অ্যালিগোরিক্যাল ফিগারটাকে ব্যবহার করা হয়েছে, সেকেন্ড কামিং অ্যালিউশনটাকে যেভাবে ব্যবহার করা হয়েছে, this is really surprising, this is really terrific, and also this is really beautiful at the same time from the perspective of লিটারেচারের দিক থেকে বিশ্লেষণ করলে। সুতরাং চলো আমরা লাইন বাই লাইন এবং ওয়ার্ড বাই ওয়ার্ড পুরো কবিতাটার মিনিংটা বুঝে নিই। স্টেঞ্জা 1, শুরুটাতে কবি বলছেন টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং জায়ার। টার্নিং, টার্নিং মানে ঘোরা, টার্নিং অ্যান্ড টার্নিং, এক কথায় টার্নিং এবং টার্নিং কথার অর্থ হলো রিভলভিং, ঘোরা, রাউন্ড বাই রাউন্ড ঘোরার কথা বলছে, গোল করে ঘোরার কথা বলছে। কোথায়? ইন দ্য ওয়াইডেনিং জায়ার। এই ওয়ার্ডটা জায়ার, জায়ার মানে হচ্ছে একটি সাইক্লিক্যাল অর্ডারে যখন কোনো একটা জায়গায় কোনো একটা ঘূর্ণন তৈরি হয়, বাংলায় আমরা বলি ঘূর্ণি তৈরি হয়, ইংরেজিতে আমরা বলবো একটা সার্কুলার পাথ, একটা সাইক্লিক্যাল নেচার। এই জায়ার কথাটা মানে একটা রাউন্ড বাই রাউন্ড গোলাকার ঘূর্ণনের মধ্যে, যেটা ওয়াইডেনিং, যেটা বিস্তৃত হচ্ছে, এরকম একটা জায়গাতে ঘুরছে, টার্নিং করছে। কে? দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার, অর্থাৎ যে ঘুরছে সে হচ্ছে ফ্যালকন। ফ্যালকন আমরা জানি, ফ্যালকন হলো একটি পাখি, যে পাখিটিকে বলা হয় বার্ড অফ প্রে, মানে শিকারী পাখি, এবং এটা খুব ডেঞ্জারাস একটা শিকারী পাখি। যে ফ্যালকন, সেই ফ্যালকন একটা রাউন্ড বাই রাউন্ড ঘূর্ণনের মধ্যে পড়ে গেছে, অ্যান্ড হি ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার, সে কিন্তু আর ফ্যালকনার অর্থাৎ ফ্যালকনের যে মালিক, ওনার অফ দ্য ফ্যালকনার, তাকে শুনছে না। এখানে যে ইমেজটা দেখানো হয়েছে, সেই ইমেজটা হচ্ছে ফ্যালকনটি ঘুরে ঘুরে উঠছিল, মানে এ ঘুরছিল, এ টার্নিং অ্যান্ড ওয়াইডেনিং জায়ার একটা সাইক্লিক্যাল অর্ডারে ঘুরছিল, এবং যখন ঘুরছিল তখন সে কিন্তু আর ফ্যালকনারের কথা শুনছে না। তাহলে ফ্যালকনারের কন্ট্রোলের বাইরে চলে গেছে। এই যে জায়ার কথাটা, এই জায়ার কথাটা যেটা বোঝায় সেটা হচ্ছে সাইক্লিক্যাল নেচার অফ হিস্ট্রি অ্যান্ড টাইম, অর্থাৎ ইতিহাস বা সময় যখন ঘুরে ঘুরে আসে সাইক্লিক্যাল ওয়েতে, চক্রাকারে, সেইটা এই জায়ারের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এবং যে পরিস্থিতিতে, একটা পরিস্থিতি যেটা হচ্ছে এজিটেটেড অ্যাটমসফিয়ার, একটা অ্যাপোক্যালিপটিক অ্যাটমসফিয়ার, একটা দুর্দান্ত, একটা খারাপ পরিস্থিতি, যে পরিস্থিতিতে ফ্যালকন, সে ফ্যালকনারের কথা শুনছে না। নাও দিস ফ্যালকন রিপ্রেজেন্ট করে এই হিউম্যান কাইন্ড, এই মানব সভ্যতা,
এই মানুষের অস্তিত্ব, অর্থাৎ মানুষকে বোঝা যাচ্ছে। মানুষ, ম্যান হ্যাজ বিন রিপ্রেজেন্টেড বাই ফ্যালকন, অ্যান্ড ফ্যালকনার মিনস গড, অর্থাৎ মানুষ আর ভগবানকে শুনছে না। মানুষ এতটাই রেকলেস হয়ে গেছে, কন্ডিশনটা এতটাই অ্যাপোক্যালিপটিক হয়ে গেছে, ডেঞ্জারাস হয়ে গেছে যে ম্যান ইজ নট হিয়ারিং দ্য গড, দে আর নট কেয়ারিং গড, তারা আর ভগবানকে কেয়ার করছে না। থিংস ফল অ্যাপার্ট, বিষয়গুলো সব অনেকটা এগিয়ে গেছে, অনেকটা দূরে সরে গেছে। ফলস অ্যাপার্ট, দ্য সেন্টার ক্যান নট হোল্ড, কেন্দ্র আর ধরে রাখতে পারছে না। সেন্টার ক্যান নট হোল্ড মিনস কন্ট্রোল ক্যান নট বি ডান, কোনো কিছুর মধ্যে যে কন্ট্রোল, যে কোনো নিয়ন্ত্রণে রাখা, সেটা নিয়ন্ত্রণে আর থাকছে না। অর্থাৎ ফ্যালকন হ্যাজ বিকাম রেকলেস, ফ্যালকন রেকলেস হয়ে গেছে। এর ফলে কি হয়েছে? মিয়ার অ্যানার্কি ইজ লুজড আপ অন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে অ্যানার্কি মানে ধ্বংসাবশেষ, একটা ডিসঅর্ডার, একটা এলোমেলো পরিস্থিতি, একটা ডিসঅর্ডার তৈরি হয়েছে, একটা এলোমেলো পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে একটা ক্যাওস তৈরি হয়েছে, যে পরিস্থিতিতে কেউ কাউকে কেয়ার করে না, মানুষের মধ্যে ভালোবাসা নেই, মানুষ খারাপ, মানুষের প্রভাব বেড়ে গেছে, সেরকম একটা অ্যানার্কিতে, সেরকম একটা ডিস্ট্রাকটিভ সিচুয়েশনে, সেরকম একটা ডিসঅর্ডার সিচুয়েশনে, এলোমেলো পরিস্থিতি, সেটা ইজ লুজড আপ অন, এটা যেন ওপেন হয়ে গেছে, খুলে গেছে। কোথায়? না এই পৃথিবীতে, এই পৃথিবীতে। The blood dimmed tide is loosed. Now this is very important phrase, blood dimmed tide, অর্থাৎ জোয়ার, টাইড, জোয়ারের কথা বলা হয়েছে, জলের কথা বলা হয়েছে, ওয়াটার ইমেজ, যে জলটা কি দ্বারা মিশ্রিত? ব্লাড ডিমড। এই ব্লাড ডিমড ইমেজটা আমি একটু আগে যে ডিসকাশনটা করছিলাম, যে 1916 ইস্টার্ন 1919 আইরিশ রিভলিউশনারি ওয়ার, ইন্ডিপেন্ডেন্স ওয়ার, এবং 1914 to 1918 ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, তাতে যে ব্লাড শেড হয়েছে, সেই ব্লাড শেডের কথা বলা হয়েছে এখানে, সেই রক্তক্ষয়ের কথা বলা হয়েছে, অর্থাৎ জলের সঙ্গে রক্ত মিশে গেছে। দিস ইজ অলসো ইমাজারি ইউজড অ্যাকর্ডিং টু দ্য বাইবেল। বাইবেলের মধ্যে এমন একটা সময় আসবে যেখানে মানুষের রক্ত ওয়াটারের সঙ্গে মিশে যাবে, অর্থাৎ মানুষের রক্ত বন্যা বইবে, অর্থাৎ সেই ব্লাড ডিম টাইড চারদিকে ছড়িয়ে গেছে। অ্যান্ড এভরিওয়্যার, সমস্ত জায়গায়, দ্য সেরেমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন। ড্রাউন মানে ডুবে যাওয়া, ইট মিনস ডেস্ট্রয়েড, ধ্বংস হয়ে যাওয়া, স্যাঙ্ক, ডুবে যাওয়া। সেরেমনি অফ ইনোসেন্স, ইনোসেন্স মানে নিষ্পাপত্ব, অর্থাৎ যা কিছু ভালো, যা কিছু পজিটিভ সাইডস, যা কিছু ভালোর দিকে থাকে, অর্থাৎ যেখানে হোপ, শান্তি, আশা, পিস, শান্তি, এই সমস্ত যে সেরেমনিগুলো, যে উৎসবগুলো, সেগুলো নষ্ট হয়ে গেছে, সেগুলো ডিস্ট্রয় হয়ে গেছে। দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন, কনভিকশনস মিনস থট, নোশন, জাজমেন্ট, বিচার করার ক্ষমতা, মানুষের বিচার করার ক্ষমতা, সেটাও ল্যাক মানে অভাব, এর অভাব তৈরি হয়ে গেছে। হোয়াইল দ্য ওর্স্ট মানে হচ্ছে যারা খারাপ, ব্যাড ওর্স্ট, অর্থাৎ সব থেকে যারা খারাপ ব্যক্তি এই পৃথিবীতে, যারা ব্যাড ইন্টেনশন নিয়ে বেঁচে থাকে, যারা খারাপ কাজ করে থাকে, রং ডুয়ার্স, সেই ওর্স্ট পার্সোনালিটিস, সেই ব্যক্তিরা যাদের মধ্যে কুমন্ত্রণা বা যাদের মধ্যে কু অভ্যেস রয়েছে, যারা এই পৃথিবীতে সমস্ত সিচুয়েশনটাকে ডেমলিশ করছে, পিসফুল অ্যাটমসফিয়ারটাকে ধ্বংস করছে, সেই যে ওর্স্ট পার্সনরা, সেই সব থেকে খারাপ ব্যক্তিরা, দে আর, মানে এক কথায় যে ওর্স্ট পাওয়ার্স, ক্ষমতাগুলো, যেগুলো খারাপ ক্ষমতা, আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি মানে গভীরতা, প্যাশনেট মানে আবেগপূর্ণ, অর্থাৎ দে আর ওয়ার্কিং প্যাশনেটলি, মানে এক কথায় ইনোসেন্ট থটস আর নট দেয়ার, কোনো নিষ্পাপ ভাবনা চিন্তা আর নেই। যা কিছু ভাবনা চিন্তা আছে, সমস্ত ভাবনা চিন্তাগুলো কাদের কাছে চলে গেছে? ওর্স পাওয়ারের কাছে, অর্থাৎ দ্য পার্সনস হু হ্যাভ ব্যাড মেন্টালিটি, who are actually doing nothing but the bad conditions in this society, in this world, যারা এই পৃথিবীটাকে একটা chaotic atmosphere তৈরি করছে, মানে chaotic atmosphere প্রেজেন্ট করছে এই পৃথিবীটাকে, সেই রং ডুয়ার্স, সেই ক্রিমিনালস, সেই ওর্স্ট পার্সনরাই যথেষ্ট প্যাশনেটলি কাজ করছে, এবং যারা ইনোসেন্স, তাদেরকে সাপ্রেস করে দেওয়া হচ্ছে, তাদেরকে চেপে দেওয়া হচ্ছে। সুতরাং ফার্স্ট ইন যাতে আমরা কটা লাইন বললাম, 1 2 3 4 5 6 7 8, এই 8টা লাইনে
the contemporary situations of WB Yeats এর মানে তৎকালীন যে সমাজ, সেই সমাজ এবং আফটার ইফেক্ট অফ দ্য ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট এর যে আফটার ইফেক্ট, যে প্রভাব, তার ডেসক্রিপশন, সিচুয়েশনের ডেসক্রিপশন, যে সিচুয়েশন, দ্য ওর্স্ট সিচুয়েশন, দ্য ব্যাড সিচুয়েশন, তার ডেসক্রিপশন করা হচ্ছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট স্ট্রেঞ্জার। আশা করি তোমাদের স্ট্রেঞ্জারটা যথেষ্ট বোঝার পক্ষে কোনো অসুবিধা নেই। নেক্সট স্ট্রেঞ্জারতে যাব। স্ট্রেঞ্জার 2, স্ট্রেঞ্জার 2 তে কি বলা হচ্ছে দেখা যাক। কবি বলছেন, সিওরলি, নিশ্চিতভাবে, সাম রিভিলেশন ইজ অ্যাট হ্যান্ড। রিভিলেশন মিনস সারপ্রাইজিং নোয়িং, অর্থাৎ হঠাৎ সারপ্রাইজিং ওয়েতে যখন কোনো কিছু জানতে পারি আমরা, হঠাৎ কোনো কিছুর বহিঃপ্রকাশ ঘটে, তখন সেটাকে বলা হয় রিভিলেশন। সিওরলি, নিশ্চিতভাবে, সাম রিভিলেশনস ইজ অ্যাট হ্যান্ড, নিশ্চয়ই কোনো কিছুর বহিঃপ্রকাশ ঘটবে। সিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড, নিশ্চয়ই সেকেন্ড কামিং ঘটবে। আমি কবিতা পড়ানোর শুরুতেই বলেছি যে সেকেন্ড কামিং যে থটটা, সেটা কিন্তু একটা পজিটিভ থট, কারণ অ্যাকর্ডিং টু দ্য বাইবেল, জেসাস খ্রিস্ট উইল কাম ইন দিস ওয়ার্ল্ড আফটার 200 years, 2000 বছর, when the chaos will again engulf the whole world, যখন chaos সারা পৃথিবীটাকে ধ্বংস করে ফেলবে, when the man will be sinful, যখন মানুষ পাপী হবে, then Jesus Christ will come. তাহলে কবি কি এখানে একটা আশাবাদী কথা বললেন? কবি কি বললেন the situations in which the poet is, যে সিচুয়েশনের মধ্যে কবি আছেন, that situations will be taken care by Jesus Christ. Jesus Christ কি সেটাকে টেক কেয়ার করবেন? নো। কবি এখানে সেকেন্ড কামিং কথাটা ডাইরেক্ট ওয়েতে ব্যবহার করেননি, তিনি এখানে অ্যালিগোরিক্যাল ওয়েতে এবং আয়রনিক ওয়েতে ব্যবহার করেছেন, অর্থাৎ খ্রিশ্চানিটির দিক থেকে তিনি যাননি। তাহলে কোন দিকে গেছেন? না, তিনি পেগানিজমের দিকে গেছেন। কিভাবে গেছেন সেটা পরের লাইনগুলো পড়লেই আমরা পেয়ে যাব। দ্য সেকেন্ড কামিং, কবি এখানে একটা আশ্চর্যমূলক চিহ্ন, সারপ্রাইজিং একটা মার্ক দিচ্ছেন, বিস্ময়বোধক চিহ্ন দিচ্ছেন। কি বলছেন? সেকেন্ড কামিং। হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট, হার্ডলি মানে নো, নেগেটিভ ওয়েতে ব্যবহার করা হয়, ওই ওয়ার্ডস গুলো আর বেরিয়ে আসবে না। হোয়েন এ ভাস্ট ইমেজ, যখন একটা বিশাল ছবি, আউট অফ স্পিরিটাস মুন্ডি, দিস ইজ ইম্পর্টেন্ট ফ্রেজ, স্পিরিটাস মুন্ডি। স্পিরিটাস মুন্ডি মানে কালেকটিভ স্পিরিচুয়াল ফোর্স অফ মেমোরি, অর্থাৎ একটা আত্মার কেন্দ্রস্থল, একটা কালেকটিভ প্লেস, কালেকটিভ ফোর্স, আর যেটা স্মরণ ক্ষমতা, অর্থাৎ এটাকে আমরা বলবো পোয়েটিক ইন্সপিরেশন। এক কথায় কবি বলছেন একটা বিশাল ইমেজ, একটা বিশাল ছবি, একটা বিশাল ভাবনা চিন্তা, একটা থট বেরিয়ে আসছে তার পোয়েটিক ইন্সপিরেশন থেকে, তার পোয়েটিক কবিতার যে ইন্সপিরেশন সেখান থেকে বেরিয়ে আসছে, অর্থাৎ কবি একটা ভিশন পাচ্ছেন। এক কথা তিনি বলতে চাইছেন, দেয়ার ইজ এ ভিশন ইন মাই মাইন্ড, আমার মনের মধ্যে একটা ভিশন আসছে। কবি এদিকে বলছেন সেকেন্ড কামিং উইল কাম, সেকেন্ড কামিং হবে, কিন্তু একই সঙ্গে বলছেন নো, দ্য সেকেন্ড কামিং উইল নট বি দেয়ার, বাট এ ভিশন হ্যাজ অ্যারাইজেন টু মাই মাইন্ড, আমার মনের মধ্যে একটা ভিশন এসছে। কোন ভিশনের কথা বলছেন? যেটা ট্রাভেলস মাই সাইট, যেটা আমার দৃষ্টিকে, যেটা আমার অন্তর্দৃষ্টিকে, আমার যে ইনার আই, ইনার যে ফিলিং, সেটাকে যথেষ্ট কি দিয়েছে? ট্রাভেলস দিয়েছে, কষ্ট দিয়েছে। কিভাবে? না, সামহোয়ার, অর্থাৎ সেই যে ইমেজটা, সেই যে ছবিটা, সেই যে ভিশনটা, সেই ভিশনটা কি, কোন ভিশনটা কবি এক্সপেক্ট করছেন, কবি কোন জিনিসটার প্রতি আশা করছেন যে দ্যাট উইল কাম, সেকেন্ড কামিং উইল নট বি ডান, কবি বলেই দিচ্ছেন হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট, অর্থাৎ সেকেন্ড কামিং উইল নট বি দেয়ার, অর্থাৎ পজিটিভ দিক হবে না। তাহলে কবি কোন দিক সূচিত করছেন? কি বলছেন? সামহোয়ার,
কোথাও ইন স্যান্ডস অফ ডেজার্ট, ডেজার্ট মানে হচ্ছে মরুভূমি, মরুভূমির বালিতে, এ শেপ উইথ এ লায়ন বডি, আর একটা শরীর যেটা শরীরটা হচ্ছে লায়ন, অর্থাৎ যার শরীরটা লায়নের মতো। কিসের মতো? লায়ন, একটা সিংহের মতো। অ্যান্ড দ্য হেড অফ এ ম্যান, একজন মানুষের মতো। অর্থাৎ তিনি বলছেন স্ফিংসের কথা। SPHINX, স্ফিংস, মিশরীয় সভ্যতায় ইজিপ্টিয়ান কনসেপ্টে স্ফিংসের শরীরটা এরকম, অর্থাৎ স্ফিংসের ইমেজ নিয়ে এসছেন। তিনি বলছেন যে কোনো একটা জায়গায় ডেজার্টের মধ্যে স্ফিংস আছে, যে স্ফিংস এ গেজ ব্ল্যাঙ্ক, তার যে গেজ, তার যে দৃষ্টি সেটা ব্ল্যাঙ্ক, মানে দেয়ার ইজ নো হোপ অ্যাট অল, তার মধ্যে কোনো আশা নেই। অ্যান্ড পিটিলেস, এবং করুণাহীন, অর্থাৎ তার মধ্যে কোনো করুণাও নেই, মানে এক কথায় ক্রুয়েল। অ্যাজ দ্য সান, সূর্যের মতো তার দৃষ্টিটা যথেষ্ট ব্ল্যাঙ্ক এবং পিটিলেস, মানে এক কথায় ক্রুয়েল, নিষ্ঠুর। এখানে একটা বিস্টের কথা বলা হয়েছে। কবি একটা বিস্ট, একটা পশুর সঙ্গে তুলনা করেছেন। কবি বলছেন একটা পশু আসবে, যে পশু ইজ মুভিং ইট স্লো থাইজ, এর যে পা গুলোকে, থাই, থাই মানে হচ্ছে পশ্চাৎবর্তী অংশ, যেটা পায়ের উপরের অংশ, এবং সেইটা নিয়ে সে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। while all about it real shadows of the indignant desert birds, আর এই যখন এগোচ্ছে তখন ওখানে রিল হচ্ছে, রিল মানে লুজ ওয়ান্স ব্যালেন্স, ব্যালেন্সলেস ভাবে, ভারসাম্যহীন ভাবে, একটা সার্কুলেশন ওয়েতে, গোলাকার ভাবে, ভারসাম্যহীন গোলাকার ভাবে রিল বেরিয়ে আসছে, শ্যাডোজ, ছায়ার মতো, অব ইন্ডিগনেন্ট, ইন্ডিগনেন্ট মানে অ্যাংরি, ডেজার্ট বার্ডস, অর্থাৎ মরুভূমির পাখিরা তার সঙ্গে আছে। যতগুলো ইমেজ এখানে ব্যবহার করা হয়েছে সবগুলো একটা ওর্স্ট ইমেজকে প্রেজেন্ট করছে, একটা নেগেটিভ ইমেজকে প্রেজেন্ট করছে। কবি পজিটিভিটির কোনো জায়গা এখানে দেখতে পাচ্ছেন না। তিনি বলছেন যে রাগী কিছু ছায়ার মতন ডেজার্ট পাখি, অর্থাৎ যেগুলো ডেজার্ট, যেগুলো পাখি থাকে, যেগুলো মরুভূমিতে থাকে, ব্ল্যাক বার্ডস, অমিনাস বার্ডস, সেই পাখিগুলো তার সঙ্গে উড়ে যাচ্ছে। The darkness drops again. Darkness means chaos. The apocalypse, সেই ছন্দময়, ছন্দহীন অবস্থা, সেই গুরুতর খারাপ অবস্থা, drops again, আবার পড়ে যায়। But now I know, কিন্তু এখন আমি জানি, the 20 centuries of stony sleep, এই যে বিংশ শতকের যে প্রস্তরময় ঘুম, সেই ঘুমটা were vexed, vexed mean annoyed, বিরক্তির সঙ্গে চলে যাচ্ছে, টু নাইটমেয়ার, ভেক্সড মানে অ্যানয়েড, বিরক্ত, অর্থাৎ এই যে ঘুমটা, এই ঘুমটাকে বিরক্ত করবে। কে বিরক্ত করবে? টু নাইটমেয়ার, নাইটমেয়ার মানে ফ্রাইট, ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে, একটা নারকীয় অবস্থা, একটা হেলিস অ্যাটমসফিয়ার তৈরি হবে। কিসের দ্বারা? না, বাই রকিং ক্র্যাডেল। এই রকিং ক্র্যাডেল ইজ এ খ্রিস্টান ইমেজ, এটা একটা খ্রিস্টান ইমেজ। অরিজিনালি দিস ইজ রেফারিং দ্য বার্থ অফ প্রিন্স অফ পিস, এটা প্রিন্স অফ পিস মানে জেসাস খ্রিস্টের বার্থটাকে ইন্ডিকেট করে, কিন্তু এখানে রকিং ক্র্যাডেলের মাধ্যমে দ্য বার্থ অফ দ্য বিস্টের কথা বলা হয়েছে। পশু বা একটা ওর্স্ট ইমেজের যে বার্থ, যা জন্ম, তার কথা বলা হয়েছে। দ্য রকিং ক্র্যাডেল, ইট মিনস এ নিউ বিস্ট উইল অ্যাপিয়ার লাইক দ্য স্পিংস, স্পিংসের মতন একটা বিস্ট বেরিয়ে আসবে। অ্যান্ড হোয়াট রাফ বিস্ট, কি কর্কশ পশু। ইটস আওয়ার কাম রাউন্ড অ্যাট লাস্ট, এর সময় শেষমেশ চলে এসেছে। ইট রেফার্স টু দ্য বিবলিক্যাল প্রেডিকশন দ্যাট আফটার 2000 years, 2000 বছর পরে, জেসাস খ্রিস্ট উইল কাম when the whole world will be engulfed in chaos, যখন chaos তৈরি হবে, সেইটাকে এখানে বলা হয়েছে ইটস আওয়ার কাম রাউন্ড অ্যাট লাস্ট, সেই সময়টা চলে এসছে। অর্থাৎ দ্যাট আওয়ার অফ পিস, সেই শান্তির যে সময়, সেই গুড সিচুয়েশনের যে সিচুয়েশন, সেটা আস্তে আস্তে টার্নিং নিচ্ছে। স্লাউচেস মিনস মুভ লেজিলি টুয়ার্ডস বেথলেম। বেথলেম ইজ দ্য পিসফুল সিটি which is 10 or 15 kilometers away from Jerusalem. জেরুজালেমের থেকে কিছুটা দূরত্বে থাকে বেথলেম সিটি। যে বেথলেম ইজ রিলেটেড টু জেসাস খ্রিস্ট, কবি বলছেন যেখানে জেসাস খ্রিস্ট জন্মানোর কথা, সেখানে এই বিস্ট সেই বেথলেমের দিকে এগিয়ে যাবে।
টু বি বর্ন, সেখানে জন্ম নেওয়ার জন্য। অর্থাৎ দ্য পোয়েট ইজ পেসিমিস্টিক ইন দিস পোয়েম, কবি এর মধ্যে পেসিমিস্টিক আইডিয়া দিচ্ছেন এবং এই কবিতার মধ্যে সেকেন্ড কামিং এর কোনো হোপ তিনি দেখতে পাচ্ছেন না। অরিজিনালি সেকেন্ড কামিং কে অ্যালিগরিক্যাল ওয়েতে তিনি প্রেজেন্ট করেছেন। তিনি বলছেন জিসাস ক্রাইস্ট উইল নট কাম, দ্য বিস্ট উইল কাম and that beast will destroy the world. অরিজিনালি কবি এই সমস্ত ইমেজগুলোর মাধ্যমে যে ঘটনাগুলোকে উল্লেখ করেছেন সেগুলো হচ্ছে পোস্ট ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী পরিস্থিতি, এবং একই সঙ্গে যে সকল ঘটনা ইস্টার্ন 1916 এবং আইরিশ ইন্ডিপেন্ডেন্স ওয়ার, এই সমস্ত বিষয়গুলোকে উল্লেখ করে তিনি বলছেন যে ম্যান হ্যাজ লস্ট দেয়ার হিউম্যানিটি, মানুষ তার মানবিকতা হারিয়ে ফেলেছে। ম্যান হ্যাজ বিকাম সিনফুল, বাট দিস টাইম দ্য ওয়ার্ল্ড উইল বি ডিস্ট্রয়েড, বাট জিসাস ক্রাইস্ট উইল নট কাম, আ বিস্ট উইল কাম, বিকজ এভরিওয়্যার দেয়ার ইজ ক্যাওস, সমস্ত জায়গায় যেটা তৈরি হয়ে গেছে সেটা হচ্ছে ক্যাওস। সো দিস ইজ দ্য স্ট্রেঞ্জার 2। এই সমস্ত ডেসক্রিপশনটা কমপ্লিট হবে যখন আমরা এই কবিতার পরের সেগমেন্ট আলোচনা করব। পরের সেগমেন্ট মানে হলো এর মধ্যে কি কি সিম্বল রয়েছে, কি স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে এবং কি কি থিম ব্যবহার করা রয়েছে। ওই ডেসক্রিপশনটাই এই কবিতার কমপ্লিট অ্যানালিসিস হবে, যে অ্যানালিসিসটা তোমাদেরকে দ্য সেকেন্ড কামিং কবিতাটা ভালোভাবে বুঝতে সাহায্য করবে। লাইন বাই লাইন অ্যানালিসিস বা ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডের যে মিনিং আমরা বুঝলাম, সেই লাইন বাই লাইন এবং ওয়ার্ড বাই ওয়ার্ডের মিনিং এর পরে যেটুকু জিনিসগুলো আমাদের মানে যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়গুলো এবার আমরা আলোচনা করব। যেমন প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে স্ট্রাকচার, যার মধ্যে যেটা আমরা স্ট্রাকচার বা গঠন বলতে বুঝি, যার মধ্যে ফর্ম, স্টাইল, মিটার এবং রাইম স্কিম, এগুলো নিয়ে দেখব। প্রথমত আমি ফরমেশন যদি দেখি তাহলে দেখব সেকেন্ড কামিং কবিতাটিতে দুটো স্ট্রেঞ্জার রয়েছে, 2 স্ট্রেঞ্জার্স, ফার্স্ট 8 লাইন্স অ্যান্ড সেকেন্ড স্ট্রেঞ্জার রয়েছে 14 লাইন্স। 8 লাইন্স অ্যান্ড সেকেন্ড স্ট্রেঞ্জার 14 লাইন্স। নেক্সট আমরা দেখব যে এর মধ্যে রাইম স্কিম কি আছে। রাইম স্কিম আমরা সেরকম কিছুই পাবো না, শুধুমাত্র আমরা একটা কাপলেট পাবো যেটা শুধু একে অপরের সঙ্গে ছন্দের আকারে মিলেছে, বাকি অন্য কোনো কোথাও হয়নি। সেটা হচ্ছে হ্যান্ড অ্যান্ড হ্যান্ড, এই জায়গাটা, এবং হোল্ড অ্যান্ড ওয়ার্ল্ড কিছুটা আছে, কিন্তু পার্টিকুলার আমরা কোনো রাইম স্কিম এখানে পাবো না। অলমোস্ট এটা যে রাইম স্কিমটা ব্যবহার করা হয়েছে সেটা হলো ফ্রি ভার্স, অর্থাৎ দিস পোয়েম ইজ ভেরি সিমিলার টু দ্য ফ্রি ভার্স। এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট একটা টপিক ফ্রি ভার্স হিসাবে। নেক্সট যেটা থাকে সেটা হচ্ছে যে এখানে যে স্টাইলটা ব্যবহার করা হয়েছে বা যে মিটারটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে আয়াম্বিক পেন্টামিটার। আয়াম্বিক পেন্টামিটার মানে প্রত্যেকটা লাইনকে যদি আমরা ভাঙি তাহলে আমরা এখানে মোট 10টা সিলেবেল পাবো এবং 10টা সিলেবেল, 2টো সিলেবেল নিয়ে আমরা পেন্টামিটার পাবো, এবং 2টো সিলেবেল নিয়ে যখন 5টা মিটার হয়, 5 মিটার্স পাই, তখন আমরা সেটাকে বলি আয়াম্বিক পেন্টামিটার। সো দিস পোয়েম ইজ রিটেন ইন আয়াম্বিক পেন্টামিটার। ওকে, এই বিষয়টা আলোচনা করার পরে একটা গুরুত্বপূর্ণ বিষয় যাব, সেটা হচ্ছে যে এই পোয়েমের যে রাইম স্কিম বলেছি আমি, রাইম স্কিমের পরে সেটা হচ্ছে রেটোরিক্যাল ডিভাইস। রেটোরিক্যাল ডিভাইস, পোয়েটিক ডিভাইস কি কি আছে আমরা একটা লিস্ট করেছি, প্রত্যেকটা কোথায় কি আছে আমি দেখিয়ে দেব। যেমন এখানে অ্যালিগরি প্রথমে বলেছি, অ্যালিটারেশন, অ্যালিউশন, অ্যাসোনেন্স, মেটাফোর, অ্যানাফোরা, পার্সনিফিকেশন। অ্যালিগরি কাকে বলে? অ্যালিগরি কথাটার মানে হচ্ছে যে যখন কোনো একটা পার্টিকুলার ওয়ার্ড বা কোনো একটা ফ্রেজ বা কোথাও কোনো একটা ডেসক্রিপশন তার বাহ্যিক মিনিং এর ভেতরে আভ্যন্তরীণ মানে একটা ইনার মিনিং দিয়ে কমপ্লিট একটা আলাদা একটা মিনিং প্রকাশ করবে, তখন সেটাকে আমরা বলি অ্যালিগরি। অ্যালিগরিক্যাল রেফারেন্স এখানে রয়েছে। আমরা ভেরি টাইটেলটাই অ্যালিগরিক্যাল টাইটেল বলেছি, কারণ এই টাইটেলের সেকেন্ড কামিং, কিন্তু সেকেন্ড কামিং বলতে সেকেন্ড কামিং অফ দ্য জেসাস ক্রিস্টকে বলা হয়নি। এখানে সেকেন্ড কামিং বলতে আইরনিক্যালি প্রেজেন্ট করা হয়েছে দ্য কামিং অফ দ্য বিস্ট। সুতরাং অ্যালিগরিক্যাল রেফারেন্স রয়েছে। আবার একটা অ্যালিগরিক্যাল রেফারেন্স আমি বলতে পারি, যেমন এই যে ফ্যালকন, এই ফ্যালকন অ্যালিগরিক্যালি কি প্রেজেন্ট করে? ফ্যালকন অ্যালিগরিক্যালি প্রেজেন্ট করে
ম্যানকাইন্ডকে, মানব সভ্যতাকে বা মানুষকে, এবং সেখানে ফ্যালকন আর হচ্ছে গডকে। সুতরাং আমরা এইভাবে অ্যালিগোরিক্যাল প্রেজেন্টেশন এখান থেকে পাই। সেকেন্ড যে এক্সাম্পল পাই সেটা হচ্ছে অ্যালিটারেশন। অ্যালিটারেশন কথার মানে হচ্ছে যে যখন কোনো একটা পার্টিকুলার সেন্টেন্সে বা 2-3টে সেন্টেন্সে নির্দিষ্ট কতগুলো সাউন্ডের রিপিটেশন হয়। কিরকম সাউন্ডের রিপিটেশন হয়েছে এখানে, যেমন সাউন্ডের রিপিটেশন কিভাবে আমরা পাই, যেমন ডার্কনেস ড্রপ সেকেন্ড, ড ড, ডার্কনেসের ড, ড্রপের ড রিপিট হয়েছে, তাহলে আমরা এখানে অ্যালিটারেশন খুঁজে পাচ্ছি। এরকম আমরা অনেক জায়গায় পাবো, সিওরলি দা সেকেন্ড, এই যে সিওরলি দা সেকেন্ড, স স রিপিট হয়েছে, তাহলে এখানে অ্যালিটারেশন রয়েছে। অ্যালিটারেশনের ইউজটা বেশি এখানে। এবার পাবো অ্যালিউশন। অ্যালিউশন মানে হচ্ছে রেফারেন্স টু দ্য পার্টিকুলার মিনিং অর পার্টিকুলার ইনসিডেন্ট। যখন একটা ওয়ার্ড বা একটা ফ্রেজ অন্য কোনো একটা ঘটনা বা অন্য কোনো একটা ইনসিডেন্ট বা অন্য কোনো একটা বিষয়কে যখন ইঙ্গিত করে, তখন সেটাকে আমরা বলি অ্যালিউশন। অ্যালিউশন এখানে বেস্ট পার্ট প্লে করেছে। সেকেন্ড কামিং কবিতাটাতে অ্যালিউশন বেস্ট পার্ট প্লে করেছে। কেন প্লে করেছে? কারণ আমরা এই যে রকিং ক্র্যাডেল কথাটা বলেছি, রকিং ক্র্যাডেল কথাটা কিসের অ্যালিউশন? দিস ইজ দ্য অ্যালিউশন অফ দ্য খ্রিস্টান অ্যালিউশন অফ দ্য বার্থ অফ জিসাস ক্রিস্ট, ক্রিস্ট চাইল্ড। একই রকম ভাবে সেকেন্ড কামিং ইজ দ্য কামিং অফ জিসাস ক্রিস্ট, এটাও প্রেজেন্ট করে। হ্যাঁ, ব্লাড ডিমড টাইড, এটাও বিবলিক্যাল ফিগার একটা, যেখানে বলা হয়েছে যে when the time will come when the blood shed will occur, when the innocence blood will flow in the water, যখন জলের মধ্যে ইনোসেন্স ব্লাড যখন বয়ে যাবে। এই যে এইগুলো অ্যালিউশন, যেগুলো খ্রিস্টান অ্যালিউশন, এগুলোর ব্যবহার আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার থাকে অ্যাসোনেন্স। অ্যাসোনেন্সের এক্সাম্পল আমরা এই যে 20, যখন কোনো একটা পার্টিকুলার সেন্টেন্সে যখন ভাওয়েল সাউন্ডের রিপিটেশন হয়, যেমন এখানে পেয়েছি দ্যাট 20 centuries of stony sleep, 20 year centuries ই, এগেন ই, স্টোনি স্লিপ ই, এই যে রিপিটেশন হচ্ছে, ভাওয়েল সাউন্ডের রিপিটেশন হচ্ছে, এটাকে বলা হয় অ্যাসোনেন্স। অর্থাৎ রিপিটেশনস অফ দ্য ভাওয়েল সাউন্ড ইন এ সেন্টেন্স, দিস ইজ কল্ড অ্যাসোনেন্স। এখানে অ্যাসোনেন্স পাওয়া যায়। নেক্সট আমরা যাবো ম্যাটাফোর। ম্যাটাফোর মানে হচ্ছে একটা ইমপ্লিসিট কম্প্যারিজন। ইমপ্লিসিট কম্প্যারিজন কিভাবে করা হয়েছে? দ্য ফ্যালকন হ্যাজ বিন কম্পেয়ার্ড উইথ ম্যানকাইন্ড and Falcon has been compared with God, and though this is elusive and we may say this is allegorical, তবু এর মধ্যে ম্যাটাফোর রয়েছে। এবং এই ম্যাটাফোরের এক্সাম্পলটা এখানে আমরা দেখতে পাই। নেক্সট আমরা পাই অ্যানাফোরা। অ্যানাফোরা মানে হচ্ছে রিপিটেশন অফ এ পার্টিকুলার ওয়ার্ড। একটা ওয়ার্ডের যখন রিপিটেশন হয়, সেই ওয়ার্ডের রিপিটেশনটা যখন হয় তখন সেটাকে বলা হয় অ্যানাফোরা। যেমন আমরা এইখানে সেকেন্ড স্টেঞ্জাতে আমরা পাচ্ছি সিওরলি, দুটো কনসিকিউটিভ সেন্টেন্সে রিপিটেশন হয়েছে। এই কনসিকিউটিভ সেন্টেন্সে যে রিপিটেশন হলো, এটাকে বলা হয় অ্যানাফোরা। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যানাফোরা। অ্যান্ড লাস্ট পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন মিনস যখন একটা ইনঅ্যানিমেট অবজেক্ট, কোনো একটা ইনঅ্যানিমেট অজীবীয় বস্তু বা কোনো একটা মানুষ নয় এরকম কোনো একটা জীবকে যখন মানুষের সঙ্গে তুলনা করা হবে, পার্সন হিসেবে প্রেজেন্ট করা হবে, তখন সেটাকে বলা হয় পার্সনিফিকেশন। আমরা ফ্যালকনকে পার্সন হিসেবে দেখতে পাচ্ছি, ফ্যালকনারকে আমরা পার্সন হিসেবে দেখতে পাচ্ছি। সুতরাং ফ্যালকন হ্যাজ বিন টেকেন অ্যাজ এ পার্সন। সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ পার্সনিফিকেশন। আমরা এখানে অ্যালিউশনের মধ্যে রাফ বিস্ট কথাটা পেয়েছিলাম। ওকে, আমরা এটা আলোচনা করেছি। সুতরাং পোয়েটিক ডিভাইস, অ্যালিগরি, অ্যালিটারেশন, অ্যালিউশন, অ্যাসোনেন্স, ম্যাটাফোর, অ্যানাফোরা, পার্সনিফিকেশন সেগুলো রয়েছে। এর পরের বিষয় কি? পরের বিষয় হচ্ছে লাস্ট যে বিষয়, সেটা হচ্ছে থিমস, সিম্বলস। থিমসে যাওয়ার আগে আমার সিম্বলস আলোচনা করা দরকার। হ্যাঁ, সিম্বলস কিভাবে আছে, কোন কোন বিষয়ে সিম্বল রয়েছে? যেমন আমরা সিম্বলের ব্যাপারে 3টে সিম্বল পাবো, দ্য জায়ার, দ্য টাইড অ্যান্ড দ্য ক্রিয়েচার। কিভাবে সিম্বলস গুলো রয়েছে? দ্য জায়ার বলতে একটা সাইক্লিক্যাল অর্ডারকে বোঝায়। জায়ার সিম্বলাইজেস একটা সাইক্লিক্যাল অর্ডার অফ হিস্ট্রি, ইতিহাস। সাইক্লিক্যাল হিস্ট্রি মানে একটা চক্রাকারে আবর্তিত হওয়ার ঘটনা, সেটাকে জায়ারের মাধ্যমে প্রেজেন্ট করা হয়। এবং যে রিপিটেশনস অফ দ্য হিস্ট্রি, এক কথায় যেটা সাইক্লিক্যাল অর্ডারে যখন ঘুরে থাকে, সেটাকে জায়ারের মাধ্যমে প্রেজেন্ট করা হয়। অ্যান্ড এগেইন জায়ার ইজ অ্যানাদার থিং উইচ ক্যান নট বি কন্ট্রোলড বাই দ্য সিঙ্গেল হ্যান্ড।
যখন এক হাতে যখন কোনো কিছু কন্ট্রোল করা যায় না, এক কথায় আনকন্ট্রোলেবল থিং, দিস ইজ অলসো প্রেজেন্টেড বাই দ্য ওয়ার্ড জায়ার, জায়ারের মাধ্যমে। সেকেন্ড সিম্বলিক্যাল প্রেজেন্টেশন আছে দ্য টাইড। এই যে টাইড কথাটা, এই টাইড কথাটা যেটা প্রেজেন্ট করে সেটা হচ্ছে নোয়াজ আর্ক। আমরা জানি বিবলিক্যাল একটা রেফারেন্স রয়েছে নোয়াজ আর্ক। নোয়াজ মানে গ্রেট ফ্লাডের কথা, জাজমেন্ট ডের ঘটনা আমরা জানি। জাজমেন্ট ডেতে অর্থাৎ যেখানে বলা হয়েছে যে ওয়েন গড সিজ দ্যাট দ্য হোল ওয়ার্ল্ড উইল বি ডিস্ট্রয়েড বাই গ্রেট ফ্লাড, তখন নোয়াকে গড বলেছিলেন যে একটা আর্ক তৈরি করতে, একটা জাহাজ তৈরি করতে, যেখানে পৃথিবীর সমস্ত যে স্পিসিস গুলো, সেই স্পিসিস গুলোকে তুলে নিতে, অর্থাৎ মেল এবং ফিমেল স্পিসিস গুলোকে নোয়া তখন তার আর্কে তুলে নিয়েছিল এবং নোয়াজ আর্ক সেই বিশাল টাইড সেই ইয়েতে ভেসে বেরিয়েছিল। সেই টাইডটা, সেই নোয়ার টাইডটাকে প্রেজেন্ট করে সিম্বলিক্যালি এই টাইড ওয়ার্ডটা। নেক্সট যেটা লাস্ট যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ক্রিয়েচার। ক্রিয়েচার কথাটা যেটাকে বোঝাচ্ছে সেটা হচ্ছে যে একটা বিস্টকে বোঝায়। যে ক্রিয়েচারটা প্রেজেন্ট করে স্ফিংস, আমি আবার বলেছি, পড়ানোর সময় বলেছি, স্ফিংসকে প্রেজেন্ট করে। স্ফিংস ইজ এ অ্যানিম্যাল in body and man in shape, head of a man and lion's body, and this creature is also a beast, and this beast suggests all the negative forces in this world, the negative forces which are causing calamity, which are causing danger, and which are causing chaos in this world, and which are causing bloodshed also. Say creature take present korche, it suggests that the whole world's existence will be at স্টেক, এটা একটা বাধার সম্মুখীন হবে। এই বিষয়গুলো, এই সিম্বলিক্যাল প্রেজেন্টেশনস গুলো করে দিলাম। এরপরে লাস্ট আমরা যেটা নিয়ে এই ক্লাসটা আমরা শেষ করব, সেই বিষয়টা কি? সেই বিষয়টা হচ্ছে থিমস এবং ইমাজারি। আমি ইমাজারির কথা প্রথমে আসি। ইমাজারি মানে ফ্যালকন ইন দ্য জায়ার, অর্থাৎ ফ্যালকন ক্যান নট বি কন্ট্রোল বিকজ ফ্যালকন ইজ মুভিং ফাস্ট ইন সার্কুলিং মোশন, চক্রাকারে ঘুরছে এবং সেই জায়ারের মধ্যে ঘুরছে, যেখানে ফ্যালকোনা তাকে কন্ট্রোল করতে পারছে না। দিস ইজ অ্যান ইমাজারি। নেক্সট ডেজার্ট স্ফিংসের ইমাজারি নেওয়া হয়েছে, এটাও আমি বলেছি যে এই যে ইমেজ যেখানে সেভ উইথ দ্য লায়ন বডি অ্যান্ড দ্য হেড অফ এ ম্যান, দিস সাজেস্ট স্ফিংস। অ্যান্ড দ্য রকিং ক্র্যাডেল, অ্যাকচুয়ালি রকিং ক্র্যাডেল যেটা খ্রিশ্চানিটির আইডিয়া থেকে দিস ইজ দ্য বার্থ অফ জেসাস খ্রিস্টকে বোঝায়, কিন্তু এখানে দ্য বার্থ অফ দ্য বিস্ট is referred to by this imagery. এই ইমাজারির মাধ্যমে বিস্টের বার্থটাকে বোঝানো হয়েছে, মানে the whole world will be threatened by the evil forces, evil forces দ্বারা প্রভাবিত হবে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কি থিমস। তাহলে আমরা এই কবিতাটা যে বললাম, আমরা এই কবিতার মধ্যে কি কি থিমস দেখতে পেয়েছি। প্রথম যেটা সেটা যে অ্যানার্কি, যে অ্যানার্কির আরেকটা নাম আমি বলতে পারি ভায়োলেন্স। অ্যানার্কি মানে ডিস্ট্রাকশন, যেটা ভায়োলেন্স। আমি এর ব্যাকগ্রাউন্ডেই বলেছিলাম যে পোস্ট ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট 1916 ইস্টার্ন রিভলিউশন অ্যান্ড অলসো আইরিশ ইন্ডিপেন্ডেন্স ওয়ার, এগুলো সমস্ত ভায়োলেন্সকে প্রেজেন্ট করে। সেই ভায়োলেন্সের বিরুদ্ধে কবি এই কবিতায় বলেছেন। সো দ্য থিম অফ দ্য পোয়েম ইজ ভায়োলেন্স, অ্যাপোক্যালিপটিক ওয়ার্ল্ড, দ্য ওয়ার্ল্ড হুইচ ইজ ফুল অফ ডেঞ্জার্স, হুইচ ইজ chaotic, that is called apocalypse. Next, Christianity. Christianity is the theme because this poem shows the pagan belief. Pagan মানে হচ্ছে এক কথায় প্রাচীন যে তত্ত্ব নিয়ে এসেছে, সেটা হচ্ছে বিস্টের যে প্রাচীন তত্ত্ব, সেই পেগান কনসেপ্টটাকে কম্প্যারিজনে আনা হয়েছে খ্রিস্টান কনসেপ্ট দিয়ে। সেকেন্ড কামিং ইজ a very important phrase of Christianity because this is reference to the Christ. But Rab beast, this is the pagan concept. This is the pagan concept that the poet has brought in here. And last, prophecy. Prophecy ko bhi ekhane dichen. The prophecy is that the whole world after 200 years of Jesus is coming, first coming. Second coming will not be done. Second coming hobe na. The whole world will be destroyed. Sara prithibhi dhongsh hoye jabe. Bloodshed will happen. Bloodshed ghotbe. And the whole world will be destroyed. সম্পূর্ণ পৃথিবী ধ্বংস হবে। এবং তারই উদাহরণস্বরূপ আমরা দেখতে পাচ্ছি সেই প্রফেসির যেন ভবিষ্যৎবাণীর বাস্তবান্বিত হওয়া, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার 2।
এই ওয়ার্ল্ড ওয়ার টু হচ্ছে প্রফেসি, তার যে প্রফেসি সেই প্রফেসির যেন বাস্তবান্বিত রূপ। সুতরাং দিস ইজ দ্য কমপ্লিট অ্যানালিসিস অফ দ্য সেকেন্ড কামিং। আই হোপ, আশা করি তোমাদের এটা যথেষ্ট উপকার বলে মনে হবে, এবং এই কবিতার যা যা ডেসক্রিপশন করেছে প্রত্যেকটা ডেসক্রিপশন ইম্পর্টেন্ট, কোনো ডেসক্রিপশন তোমাদের ছেড়ে চলে গেলে হবে না। এমসিকিউ যখন ভবিষ্যতে এমসিকিউ ক্লাস করবে তখন দেখতে পাবে যে এই পোয়েমটা আগে পড়া যদি না থাকে তাহলে আমরা এমসিকিউ করতে পারবো না। ক্লাস 11, the students of class 11, you are hereby being requested to attend our classes regularly and be attentive to all the classes, because our classes are the golden classes in YouTube. Okay, thank you.